मुहुर्मुहुः परतत्त्व सुरालीनो रामकृष्ण समाज्ञया युग धर्म स्थापन रतः वीर सत्यम नमाम्यहम्। परम पूजनीय महाराज जी कलपाड़ा राम योगाश्रमेर अध्यक्ष महाराज, আমার आदरणीय भाई रवींद्रनाथ, श्रद्धेय शिक्षक महाशय, उपस्थित मातृमंडली और भद्र महोदयगण तथा श्रीरामकृष्ण भक्तमंडली, আমরা সকলে এই সভায় উপস্থিত হয়ে ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শকে এই প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে দেবেন। সেজন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সশ্রদ্ধ নমস্কার। কিছু অসুবিধা সত্ত্বেও এই আশ্রমের পূজনীয় অধ্যক্ষ মহারাজের আগ্রহে এবং একান্ত আন্তরিকতার জন্য আজ এখানে উপস্থিত হতে পেরে আমি গর্ববোধ করছি। এই কারণের জন্যই যে এই বছরটি স্বামী বিবেকানন্দের শিরা স্মারকের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের বর্ষ। 1970 সালে 2রা সেপ্টেম্বর ভারতবর্ষের জনগণ তাদের প্রিয় স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে এক শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন কন্যাকুমারিকাতে, ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে। পরম পূজনীয় স্মরণানন্দজি মহারাজ, বেলুড় মঠের প্রেসিডেন্ট, তিনি অত্যন্ত ধ্যানগম্ভীর ভাষায় বিষয়টি উপস্থাপন করেছেন যে ভারতের জনগণ স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে জাতীয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। আমি আমার মূল বক্তব্যে প্রবেশ করার আগে আমি ছোট্ট একটা ইতিহাস আপনাদের বলবো। ঠাকুরের দেহ অবসান হয়েছে, স্বামীজি ভারত পরিক্রমায় বেরিয়ে পড়েছেন। তো ভারত পরিক্রমাকালে তিনি একজন তার বন্ধুর বাড়িতে অতিথি হিসাবে অবস্থান করছেন। সেই সময় তার সঙ্গে দেখা করতে এসছেন তার প্রিয় শিষ্য, তখন তিনি শরৎচন্দ্র গুপ্ত, পরবর্তীকালে স্বামী সদানন্দ। তিনি একদিন বলছেন যে স্বামীজি, আপনার মতো বিদ্বান পরমহংস সন্ন্যাসী, তাকে বিমর্ষ দেখছি কেন? স্বামীজি বললেন, বাবা, আমার গুরুদেব আমার উপর যে বিশেষ গুরুদায়িত্ব দিয়েছে, আমার মতন সাধারণ মানুষ সেই গুরুদায়িত্ব কী করে পালন করবে সেই বিষয়ে আমি খুব চিন্তান্বিত আছি। কী ছিল সেই গুরুদায়িত্ব? তার গুরুদেব তার হাতে কী গুরুদায়িত্ব ন্যস্ত করেছিলেন? ভারতবর্ষের পুনর্জাগরণ, ভারতবর্ষের পুনর্গঠন, ভারতবর্ষের আধ্যাত্মিক জাগরণ এবং বিশ্ববিজয়। এ বিশ্ববিজয় শাসন নয়, শোষণ নয়, উপনিবেশ তৈরি নয়, বিশ্বের সমস্ত মানুষকে এক পরম সত্যে গ্রথিত করার প্রয়াস। তাই স্বামী বিবেকানন্দ এই গুরুদায়িত্ব স্বীকার করে ভারত ভ্রমণে বেরিয়েছেন। আর ভারত ভ্রমণের শেষে দীর্ঘ 6 বৎসর ভারত ভ্রমণ করার পর যখন তার দেহ ক্লান্ত, শ্রান্ত, অথচ তার দেহ ময়নে এক তীব্র জ্বালা, সেই জ্বালা হলো ভারতবর্ষের পুনর্জাগরণ কিভাবে সম্ভব। শতাব্দী মহিম ভারতবর্ষ, শতাব্দী পরাধীন ভারতবর্ষ, লেভিয়াথান সদৃশ নিদ্রামগ্ন ভারতবর্ষ কিভাবে জাগরিত করা সম্ভব? ঋষির বংশধরেরা কেন পশুর মতন জীবনযাপন করছে? এই চিন্তা করতে করতে যখন তিনি কন্যাকুমারিকাতে পৌঁছালেন, কন্যাকুমারিকার মায়ের পাদপদ্মে প্রণাম করে
তিনি উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। তারপর কন্যাকুমারিকার শেষ শিলাখণ্ডে তিনি উপস্থিত হলেন, যেখানে দেবী কন্যাকুমারী শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। আর সেখানে তিনি সুগভীর ধ্যানমগ্ন হলেন। তার ধ্যানের বিষয় ছিল ভারতবর্ষ। তিনি প্রত্যক্ষ করলেন অতীত ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ, ভবিষ্যৎ ভারতবর্ষ। ভাবতে অবাক লাগে, ঈশ্বর কোটি পুরুষ, নিত্য সাধক, নির্বিকল্প সমাধি প্রজ্ঞা, যার করতলগত, তিনি কিনা ধ্যানে বসলেন ভারতবর্ষ। ব্রহ্ম ধ্যান না করে, ভগবানের ধ্যান না করে ভারতবর্ষ ধ্যান করতে বসলেন। আসলে তার ঐশী গুণসম্পন্ন অতি শক্তিশালী গুরুদেব নরেন্দ্রনাথের চেতনাবৃত্তে যে ঈশ্বর বিরাজ করছিলেন, সেই ঈশ্বরকে সরিয়ে সেখানে প্রতিস্থাপন করলেন ভারতবর্ষ এবং ঈশ্বরের প্রতিভু মানুষকে। ভারতবর্ষের পুনর্জাগরণের যে রূপরেখা, তা তিনি ধ্যাননেত্রে দেখতে পেলেন। সেই দিন ছিল 1892 সালের 24শে ডিসেম্বর। স্বামীজির সামনে ভারত পুনর্জাগরণের যে দুটি রূপরেখা ফুটে উঠেছিল, যা সূত্রাকারে তার গুরুদেব দিয়ে রেখেছিলেন, যে নরেন্দ্র লোকশিক্ষা দেবে, ঘরে বাইরে হাঁক পাড়বে, অর্থাৎ তাকে বাইরে কিছু বলতে হবে, ভারতবর্ষের বাইরে কিছু বলতে হবে, ভারতবর্ষের ভিতরেও কিছু বলতে হবে। তো স্বামীজি তার রূপরেখাতে দুটি বিষয়কে নিয়ে এলেন। এক বিষয় হলো যে পাশ্চাত্য সভ্যতার চাকচিক্যে বিমোহিত, আপন ধর্মের প্রতি ঘৃণা পোষণকারী শিক্ষিত ভারতীয় মানুষদের বোঝাতে হবে ভারতবর্ষের ধর্মে কোনো ভ্রান্তি নেই। আর দ্বিতীয় বিষয় যেটা হলো, ভারতবর্ষের ধর্ম, আধ্যাত্মিকতা, সংস্কৃতিতে যে বিস্মৃতি এসছে, যে বিকৃতি এসছে, তার অপনয়ন। প্রথম কাজের জন্য স্বামীজি আমেরিকা যাত্রা করলেন। 1893 সালের 11 সেপ্টেম্বর থেকে লাগাতার কয়েকদিন তিনি ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে হিন্দু ধর্মের মৌলিক তত্ত্বগুলি, হিন্দু ধর্মের উদারতা, সার্বজনীনতা, পরমত সহিষ্ণুতা, পরমত গ্রহিষ্ণুতা ব্যাখ্যা করে তিনি ভারতবর্ষের মহিমা উজ্জ্বল করলেন। তিনি যেদিন হিন্দু ধর্মের ব্যাখ্যা করলেন, 1893 সালের 19শে সেপ্টেম্বর, 1893 সালের 19শে সেপ্টেম্বরের যে তিথি ছিল, যে নক্ষত্র ছিল, আর 1970 সালের 2রা সেপ্টেম্বরের সেই একই তিথি, একই নক্ষত্রে আর স্বামীজির উদ্দেশ্যে ভারতবর্ষের জনগণ এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন। স্বামী বিবেকানন্দের চিকাগোতে বিশ্ববিজয়, আমেরিকায় এবং ইউরোপেতে তার বলপ্রদ প্রচার ভারতবর্ষের মানুষের মধ্যে এনে দিল এক অভিনব অনুপ্রেরণা। একটি জাতি জানতে পারল তার মুক্তির আস্বাদ। তাই সুভাষচন্দ্রজি বলেছেন যে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের স্বাধীনতার বুনিয়াদ তৈরি করে দিলেন। রাজা গোপাল আচার্যা বলেছেন যে স্বামীজি যদি না থাকতেন তাহলে ভারতবর্ষ পরাধীন হয়ে যেত। তারপরে স্বামীজি শুরু করলেন তার রক্তঝরি অভিভাষণ ভারতবাসীর উদ্দেশ্যে, কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত। সেখানে তিনি ভারতবর্ষের যে ত্রুটিগুলি আছে, যে ত্রুটিগুলির জন্য ভারতবর্ষ হীনদশা প্রাপ্ত হয়েছে, সেই ত্রুটিগুলি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলেন এবং এই ত্রুটিগুলি মুক্ত করার জন্য তিনি এক সুপরিকল্পিত পরিকল্পনা রাখলেন। আর সেই পরিকল্পনা হলো
শিব জ্ঞানে জীব সেবা এবং ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার শিক্ষা। স্বামীজি এই যে সারা ভারতবর্ষের চেতনার কুলকুণ্ডলীকে জাগ্রত করলেন, ফলে সারা ভারতবর্ষের মানুষ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হলো। আজকে 70 বছর অতিক্রান্ত হতে চলেছে ভারতবর্ষের স্বাধীনতা, আর ভারতবর্ষের জাতীয়তাবাদের উত্থান আমরা ক্রমশই প্রত্যক্ষ করছি যে ভারতবর্ষ একের পর এক ইতিহাস তৈরি করে চলেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এই জাতীয়তাবাদের বিপরীতে এক স্রোত, যা ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ধর্মকে আর চেপে দিতে চায়। তার ফলে আমরা কিছুদিন আগে দেখেছি যে দিল্লির নেহেরু বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তিকে কলুষিত করা হলো। ভারতবর্ষের জাতীয়তাবাদের উত্থানের প্রাণপুরুষ স্বামী বিবেকানন্দ, তারা মনে করেছিল যে স্বামী বিবেকানন্দকে কলুষিত করলে ভারতবর্ষের জাতীয়তাবাদের উত্থানকে আর নষ্ট করা যাবে। তারা স্বীকার করে নিয়েছে ভারতবর্ষের জাতীয়তাবাদের উত্থানের প্রাণপুরুষ হলেন স্বামী বিবেকানন্দ। ঋষি অরবিন্দ বলেছেন, স্বামী বিবেকানন্দ ইজ দি প্রফেট অফ হিন্দু রেনেসাঁ। যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ, এই সমস্ত জায়গাগুলোতে এবং অন্যান্য কলেজ জায়গাগুলোতে আমরা শিক্ষক এবং ছাত্রদের যে ধরনের আচরণ দেখি, তাতে আমরা অত্যন্ত দুঃখ পাই, কষ্ট পাই। তারা কেবলমাত্র আহার নিদ্রা মৈথুনের জন্য ছাত্রদের উৎসাহিত করে। কিন্তু ভারতবর্ষের শাশ্বত আবেদন, যা স্বামীজি সারা বিশ্বের মুখে উপস্থাপন করেছেন, তা তারা ছাত্রদের মন থেকে ভুলিয়ে দিতে চায়। শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমস পদস্ত্বাৎ তমেব বিদিত্বাউতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। শোনো শোনো অমৃতের পুত্রগণ, অমরধামের অধিবাসীগণ, আমি সেই মহান সত্য পুরুষকে দর্শন করেছি, যাকে দেখলে মৃত্যুকে অতিক্রম করা যায়, আর মৃত্যুকে অতিক্রম করার দ্বিতীয় কোনো পন্থা নেই। এইটার জন্যই ভারতবর্ষের জন্ম। স্বামীজি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে এই সৃষ্টি পরিকল্পনাতে ভারতবর্ষের যে উপস্থিতি, এই সৃষ্টিতে ভারতবর্ষকে যে ঐক্যতান বাজাতে হবে, সেটা হলো আধ্যাত্মিক সম্পদে সারা বিশ্বকে প্লাবিত করতে হবে। কিন্তু বর্তমান শিক্ষিত সম্প্রদায়, শিক্ষক ছাত্ররা এর বিপরীতে হাঁটছেন। তাই স্বামী বিবেকানন্দ আজকে অত্যন্ত প্রাসঙ্গিক। তা না হলে আমার মায়েরা, আমার ভাইয়েরা তাদের ছেলেদের বাঁচাতে পারবেন না। তাই আজকে আমি নির্ণয় স্থির করেছি যে স্বামীর যে ম্যান মেকিং এডুকেশন, মানুষ গড়ার যে শিক্ষা, সেই সম্বন্ধে স্বামীজির যে উক্তি, যা আমি হৃদয়ঙ্গম করেছি, তা আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। কিছুদিন আগে টিভিতে একটা প্রোগ্রাম দেখছিলাম, দেখে আমার অত্যন্ত দুঃখ হলো যে কেরলের একটি মেয়ে MBBS 4th ইয়ারে পড়ে, সে একটি ইসলাম সম্প্রদায়ের ছেলের সাথে প্রেমে পড়ল, আর তারপরে তাকে ধর্মান্তরিত হতে হলো। আর সেই মেয়েটি দুজনে ইসলাম ধর্মে মেয়েটি এবং ছেলেটি দুজনে ইসলাম ধর্মকে নিয়ে তারা আফগানিস্তানের উদ্দেশ্যে পাড়ি দিল। আর আফগানিস্তানে গিয়ে তারা IS জঙ্গি গোষ্ঠীতে নাম লেখালো। যে IS জঙ্গি সারা বিশ্বের ত্রাস। ছেলেটি সেই ধ্বংসাত্মক কাজে মারা গেল, আর মেয়েটি এখন আফগানিস্তানের জেলে আছে। তা আমাদের ছেলে মেয়েরা যদি শিক্ষিত হওয়ার পরে তাদের এই পরিণতি হয়, তাহলে আমাদের চিন্তা তো আসবেই।
আজকের দিনের মায়েরা, বাবারা, শিক্ষক মহাশয়রা যেভাবে পরিশ্রম এবং অর্থ আর ছেলেদের পিছনে ঢালছেন, তার বিনিময়ে কি ছেলেরা প্রকৃতপক্ষে তৈরি হচ্ছে? ছেলেরা কি বাবা মায়েদের সাথে সম্পর্ক রাখছে? ছেলেরা কি দেশের কথা ভাবছে? ছেলেরা কি দেশপ্রেমিক হচ্ছে? সেই জন্য স্বামীজির এই যে চিন্তন, স্বামীর এই যে ভাবনা, সেটা আমাদের কাছে অধিক অধিক প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তো স্বামীজি আমাদের কাছে বলতে চেয়েছেন যে শিক্ষা এমন হবে যে শিক্ষার দ্বারা মানুষ তৈরি হবে। তাই তিনি বলেছেন ম্যান মেকিং এডুকেশন। ম্যান মেকিং এডুকেশনের যে মূল দুটি সূত্র, সেই দুটি সূত্র তার গুরুদেব তাকে বলে দিয়েছেন, আমাদের সবাইকে বলে দিয়েছেন। সেই দুটি সূত্র কি না, ঠাকুর বললেন যে মানুষকে যে মান সম্বন্ধে যে হুঁশ, মনুষ্যত্ব সম্বন্ধে যে সচেতন, সেই হলো মানুষ। যদি আমরা মানুষের যে বিবর্তনের যে সাইকেল আছে সেটা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো চারটে স্টেজ। একটা হলো যখন মানুষটি, একটি মানুষ আহার নিদ্রা মৈথুনের এবং মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন তাকে বলা হয় পশু জীবন। যখন সে তার থেকে বেরিয়ে এসে আর ধর্ম সংযুক্তভাবে এই ভোগ করার চেষ্টা করে, সে কিছু নীতিকে মেনে চলার চেষ্টা করে, তখন তাকে বলে নৈতিক জীবন। আর যখন এই নৈতিক জীবনের পরে তার ইচ্ছা হয় যে অন্য মানুষের জন্য কিছু করি, কিছু পুণ্য কাজের সাথে যুক্ত হয়, তখন সেটা হলো তার ধার্মিক জীবন, রিলিজিয়াস লাইফ। আর তারপরে এই কাজ করতে করতে যখন তার চিত্তশুদ্ধি হয়, তখন তার ভগবত জিজ্ঞাসা আসে, ভগবত প্রাপ্তির জন্য সে আকুল হয়, তখন সেটাকে বলে স্পিরিচুয়াল লাইফ বা আধ্যাত্মিক জীবন। এই যে পূর্ণ বিবর্তনের পথের যে পূর্ণতা, এই পূর্ণতা যে শিক্ষার দ্বারা হয়, সেই শিক্ষাটা হলো মানুষ গড়ার শিক্ষা। ঠাকুর বললেন যে মনুষ্যত্ব সম্পর্কে, একটা মানুষের দায়িত্ব সম্বন্ধে, কর্তব্য সম্বন্ধে, উদ্দেশ্য সম্বন্ধে, আদর্শ সম্বন্ধে যে সচেতনতা যার মধ্যে হবে, সে হলো মানুষ। আর সেই মানুষের উদ্দেশ্য কি না, ঈশ্বর লাভ। এই দুটো বিন্দু হলো আর ম্যান মেকিং এডুকেশনের দুটি ফর্মুলা। এই ফর্মুলাকে ডিডাকশন করছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন কতগুলো তথ্য একটা ছাত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, একটাও হজম হলো না, আর সেগুলো অসংবদ্ধভাবে মাথার মধ্যে ঘুরতে লাগলো। তাই কি শিক্ষা বলে? যখন তথ্যগুলো নেয়ার পরে সে সমন্বিত করতে পারবে, যখন সেই তথ্যগুলোতে তার ব্যক্তিত্ব নির্মাণ হবে, যখন মানুষটা গড়ে উঠবে, যখন চরিত্র গড়ে উঠবে, তখন তাকে শিক্ষা বলে। শিক্ষা মানে ভিতরে মানুষটি বড় হবে, শিক্ষা মানে চরিত্র তৈরি হবে। শিক্ষা এমন জিনিস যা মানুষের ইচ্ছা এবং আবেগকে সংযত করে সৎ পথে ধাবিত করবে। আজকালকার ইউনিভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয়, কেবলমাত্র জীবিকা নির্বাহের শিক্ষা। জীবিকা নির্বাহের শিক্ষা, এই জীবিকা নির্বাহের শিক্ষা আর বড়জোর তার সঙ্গে দেশ চালাতে হলে কিছু নিয়ম নীতিকে জানানো হয়, তার অতিরিক্ত কিছু নেই। ইনার লাইফের কোনো খবর নেই। শিক্ষার মহৎ উদ্দেশ্য হলো আর ভিতরে মানুষটিকে পরিবর্তন করা। স্বামীজি খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলছেন যে দেখো, একটা গাছ যখন বড় হয়, গাছের তো গাছকে হাওয়া দিতে হয়, সূর্যালোক দিতে হয়, জল দিতে হয়, সার দিতে হয়। সেগুলো কি গাছ গায়েতে ধারণ করে, নাকি এগুলো সব সহায়তা নিয়ে আর ভিতর থেকে গাছটি ক্রমশ বৃদ্ধি পায়? সেরকম ভাবে মানুষের ক্ষেত্রেও আমরা যে সমস্ত রকমের সহায়তা দিই, সেই সহায়তা নিয়ে মানুষটি তার ভিতর থেকে বেড়ে উঠবে। আর সেখানে তিনি একটা শিক্ষার সুন্দর ডেফিনেশন দিয়ে দিলেন। পরবর্তীকালে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী যখন স্বামীজিকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি রামকৃষ্ণকে অবতার বলে মানেন, স্বামীজি তখন উত্তর দিলেন, অবতার বলে মানি কি রে? অবতার বলে জানি তিনি শুধু অবতার নন, তিনি অবতারের বাবা। হি ইজ দি লেটেস্ট revised edition of all avatars. Education is the manifestation of perfection already in man.
শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত পূর্ণত্বের প্রকাশ সাধন। মানুষের অন্তর্নিহিত পূর্ণত্ব বলতে কি বোঝায়, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে এই ডেফিনেশনটি আমাদের কাছে কমপ্লিট হবে না। স্বামীজি ছিলেন বৈদান্তিক। স্বামীজি বলছেন, আমি বেদান্ত ছাড়া আর কিছু প্রচার করি না। সিস্টার নিবেদিতাকে বলছেন যে দেখো মার্গট, আমি আমার সমস্ত চিন্তা ভাবনাকে দুটো কথার দ্বারা প্রকাশ করতে পারি। মার্গট তো মানে অবাক যে স্বামীজির জ্ঞান সম্ভারকে কয়েকটা লাইব্রেরির মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, তিনি কিনা বলছেন যে আমার চিন্তাকে দুটো বাক্যের মধ্যে সীমাবদ্ধ করতে পারি। সেটা হলো কি না, ব্রহ্ম উপাস্য, ব্রহ্ম উপাসক। অর্থাৎ অন্তর্নিহিত পূর্ণত্ব বলতে তিনি আত্মাকে বোঝাতে চেয়েছেন। সেই আত্মার মধ্যে যে অফুরন্ত জ্ঞান এবং শক্তি রয়েছে, সেই অফুরন্ত জ্ঞান এবং শক্তির প্রকাশ সাধন হলো শিক্ষা। সুতরাং সুতরাং শিক্ষককে, অভিভাবকদের সচেতন হতে হবে যে বাইরে থেকে কতগুলো তথ্য ঢুকিয়ে দিয়ে আমি শিক্ষা দিতে পারবো না। তার ভিতরে যে অনন্ত সম্ভাবনা রয়েছে, আমি শুধু তার সেবা করে অনন্ত সম্ভাবনাকে বিকশিত করতে পারবো। এমন অনেক বাবা মা আছেন, এমন অনেক শিক্ষক আছেন যারা তাদের মতবাদ, তাদের চিন্তা ভাবনা, তাদের তথ্য ছেলেটির মধ্যে ঢুকাতে চান, যেগুলি হলো ছাত্রটির স্বভাব বিরুদ্ধ। ফলে ছাত্রটির লাভ না হয়ে ক্ষতি হবে। এই বিষয়ে সচেতন থাকা একান্ত প্রয়োজনীয়। এরপর স্বামীজি বলতে শুরু করলেন, সময় অনেক কম আছে, কম করেই বলবো। এরপর স্বামীজি বলতে শুরু করলেন তার পরিকল্পনা। এই ম্যান মেকিং এডুকেশন কেমন হবে? বললেন ম্যান মেকিং এডুকেশন হবে জাতীয় ধারাতে। যে জাতি তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ধর্ম, নিজস্ব আধ্যাত্মিকতা স্নাত নয়, সে বিজাতীয় সংস্কৃতির সামনে নিজেকে মিলে ধরতে পারবে না এবং বিজাতীয় সংস্কৃতির প্লাবনে সে নিজে ভেসে যাবে। আর যে জাতি নিজস্ব সংস্কৃতিতে স্নাত হতে থাকবে, সেই জাতি অন্য সংস্কৃতির সুন্দর দিকগুলিকে সহজে গ্রহণ করতে পারবে, করে নিজেকে বিকশিত করতে পারবে। তাই ভারতবর্ষের সমস্ত শিক্ষক এবং ছাত্রদের সামনে আর ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে কৃষ্টি, ভারতবর্ষের যে ধর্ম, ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, তাকে সামনে রাখতে হবে। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের ঋষিগণ ভারতবর্ষের জীবন পদ্ধতি সম্বন্ধে যে মূল্যবোধ, যে নৈতিকতা, যে আধ্যাত্মিকতা রেখে গেছেন, পরবর্তীকালে সাধু সন্ত অবতার পুরুষরা যে আধ্যাত্মিকতার কথা আমাদের সামনে উল্লেখ করেছেন, সেগুলো আমাদেরকে সামনে রাখতে হবে। তাই স্বামীজি বললেন এই ম্যান মেকিং এডুকেশনের 4 ভাগ হলো ধর্ম। আধুনিক কালের যে সমস্ত বিজ্ঞান, আধুনিক কালের যে সমস্ত জ্ঞান সম্ভার, সেগুলোকে জাতীয় সংস্কারে, জাতীয় ধারাতে সংস্কারিত করতে হবে। আর তার সঙ্গে বেদান্তকে আধুনিক কালের উপযুক্ত বড়দিত্ব করে গ্রহণ করতে হবে। অর্থাৎ আধুনিক জ্ঞান এবং বেদান্ত সামঞ্জস্যভাবে প্রথম থেকেই চলতে শুরু করবে। তাই স্বামীজি দুটো বিষয় নিয়ে এলেন, যে একটি মানুষ তৈরি হতে হলে পরাবিজ্ঞান এবং অপরাবিজ্ঞান দুটোকেই কাছে রাখতে হবে। এই অপরাবিজ্ঞান মানে হলো জাগতিক যত রকমের জ্ঞান, আর পরাবিদ্যা হলো যে ঈশ্বরকে উপলব্ধি করার জন্য, ব্রহ্মকে উপলব্ধি করার জন্য যে বিদ্যা, সেটা হলো পরাবিদ্যা। এই আধুনিক জ্ঞান, এই অপরাবিদ্যা মানুষকে দক্ষ করবে, বুদ্ধিমান করবে, শ্রমশীল করবে। আর এই পরাবিদ্যার জ্ঞান মানুষকে সৎ করবে, প্রেমদীপ্ত করবে, পরার্থপর করবে। এই পরাবিদ্যার জ্ঞান ভগবানের মৃত্যু, জন্ম সম্বলিত যে জগৎ, সেই জগতের নির্ণায়ক ভূমিকাটা ঠিক করে নিতে সাহায্য করবে। একজন ইঞ্জিনিয়ার
তিনি কি দায়িত্ব পালন করবেন, একজন চিকিৎসক কি দায়িত্ব পালন করবেন, একজন শিক্ষক কি দায়িত্ব পালন করবেন, এটা নির্ণয় হয়ে যাবে আর এই পরাবিদ্যার জ্ঞানের দ্বারা। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমাদের সব ছেলেরা পিএইচডি করেছে, পিএইচডি করার পরে তারা আবার এমবিএ করছে। তারা মানুষের সাথে কিভাবে চলতে হবে, মানুষের সাথে কিভাবে মিশতে হবে, মানুষকে সেই জ্ঞান তাদের নেই, যেটা খুব সহজভাবে আমাদের আগের থেকেই হতে পারে, পরিবার থেকেই হতো। আজকে সফট স্কিল বাইরে গিয়ে শিখতে হচ্ছে, এটা তো দুর্ভাগ্যের বিষয়। উপার্জনতার সাথে আর নিজের প্রবৃত্তিকে সংযত রাখা, সংহত রাখা, উপার্জনের সাথে সাথে আর পাশাপাশি সমস্ত মানুষগুলির সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, এবং ভারতবর্ষের যে মূল ঐতিহ্য ঈশ্বর উপলব্ধির জন্য নিজেকে প্রস্তুত করা, এই হলো ম্যান মেকিং এডুকেশনের আদর্শ, এই হলো ম্যান মেকিং এডুকেশনের লক্ষ্য। রামকৃষ্ণ ইজ LOVE পার্সোনিফাইড, প্রেমের জমাট বাঁধা মূর্ত বিগ্রহ। এই ম্যান মেকিং এডুকেশন আর কিভাবে সম্ভব, তার জন্য স্বামীজি আমাদের কাছে একটা পদ্ধতি রেখেছেন। সেই পদ্ধতি সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, মাই মেথড ইজ এনসিয়েন্ট গুরুগৃহবাস। আমরা গুরুগৃহে যেমন করে থাকতাম, গুরুগৃহে যে নিয়ম নীতিগুলি ছিল, সেই নিয়ম নীতিগুলিকে আধুনিক কালের মতো করে আর ব্যবহার করতে হবে, আর তার সঙ্গে যুক্ত করতে হবে কতগুলি বিশেষ বিন্দু। আমি সেগুলো সময় কম আছে, আমি শুধু বিন্দুগুলি আপনাদের সামনে রাখবো। প্রথম বিন্দু যেটা হলো, সেটা হলো ধ্যান, একাগ্রতা। একাগ্রতা ছাড়া কোনো মানুষের কোনো উন্নতি হয় না। এটি নিকৃষ্ট মানুষ থেকে একটি শ্রেষ্ঠ যোগী পর্যন্ত তাকে যে যন্ত্রটির উপর নির্ভর করতে হয়, সেই যন্ত্রটি হলো ধ্যান বা একাগ্রতা। তাই হিন্দুদের কৃষ্টি হলো, যখন বয়স 8 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাকে আর পৈতে দিয়ে দেওয়া হবে, তাকে গায়ত্রী মন্ত্র দেওয়া হবে, আর গায়ত্রী মন্ত্র ধারণ করার পরে তিনি গুরুগৃহে প্রবেশ করবেন। আর গায়ত্রী মন্ত্রতে কি বলা হয়? ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ন্নঃ প্রচোদয়াৎ। স্বামীজি একটা ইউনিক ট্রান্সলেশন করেছেন। স্বামীজি বললেন, we meditate on the self-effulgent power of the Creator, may He direct our intelligence. সেই বিশ্ব প্রসবকারী পরমেশ্বরের বরণীয় তেজ ধ্যান করি, তিনি আমার বুদ্ধিকে কল্যাণের পথে প্রবৃত্ত করুন, আমি যেন আমার নিজের মতলবে কোনো কাজ না করি। একাগ্রতা, ভগবানের চরণে ধ্যান এবং তার কাছে কমপ্লিট সারেন্ডার। দ্বিতীয় বিষয় যেটা তিনি স্বামীজি আমাদের কাছে রাখলেন, সেটা হচ্ছে শ্রদ্ধা। আজকে শিক্ষক এবং শাস্ত্র কোনো বিষয়ের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা নেই, কিন্তু শ্রদ্ধা না থাকলে আমরা আগাতে পারবো না। তাই গীতাতে বলা আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। শ্রদ্ধা না থাকলে কিছু হবে না। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আর শিক্ষা থেকে যেন সংস্কার আসে, শিক্ষা থেকে যেন গর্ব আসে। তা যদি না থাকে তাহলে শিক্ষার কোনো দাম নেই। আমি ইঞ্জিনিয়ার হয়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, অথচ এই বিদ্যা সম্বন্ধে আমার কোনো শ্রদ্ধা নেই। এই বিদ্যাকে আমি সমাজে কাজে লাগানোর মতন আমার কোনো সংস্কার হয়নি। যদি শিক্ষা সম্বন্ধে সংস্কার বা গর্বকে উপলব্ধি করতে হয়, তাহলে ভগবান শ্রী রামকৃষ্ণকে আমাদের দেখতে হবে। তারপরে যে বিষয়টা আমাদের কাছে দরকার, অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়, সেই বিষয়টা হলো ব্রহ্মচর্য। একটা সংযত মস্তিষ্ক না হলে সে তার সমস্ত শক্তিগুলিকে ঠিকমতো ব্যয় করতে পারবে না। আর চতুর্থ বিষয় যেটা, শেষ বিষয় যেটা হলো, সেটা হলো শিক্ষক এবং ছাত্রদের সবার কাছে ধর্মের সারভাগগুলো সামনে রাখতে হবে। আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন, স্বামীজির যে ম্যান মেকিং এডুকেশন, এই ম্যান মেকিং এডুকেশনেতে ভগবান শ্রীরামকৃষ্ণের ভূমিকা কোথায়? স্বামী বিবেকানন্দ স্বয়ং এর উত্তর দিচ্ছেন। সিস্টার নিবেদিতাকে বলছেন যে তুমি হয়তো ভাববে যে আমার এই যে পরিকল্পনা, সেখানে রামকৃষ্ণের ভূমিকা কোথায়? তো রামকৃষ্ণ হলেন এই পরিকল্পনার পদ্ধতি, অচেতন পদ্ধতি। ভগবান শ্রীরামকৃষ্ণ হলেন বেদান্তের বাণী, ভগবান শ্রীকৃষ্ণ হলেন দেবত্বের বাণী।
সেই ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত বাণীকে বহন করে কিভাবে সাধারণ মানুষের সাথে ব্যবহার করতেন, এটা অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। আমি কেন সেই পাগলা বামুনটার পায়েতে মাথা নত করে দিলাম, আমার জীবন যৌবন জ্ঞান সব কেন আমি তার কাছে সারেন্ডার করলাম? তার ত্যাগ, তার বৈরাগ্য, তার অস্বাভাবিক কমন সেন্স, তার শিষ্টাচার, তার সৌজন্যবোধ, তার প্রেম, তার পরার্থপরতা, তার একটি সুনিয়ন্ত্রিত মন যা ক্ষণে ক্ষণে সমাধির রাজ্যে বিরাজ করে, এই সমস্ত গুণগুলোর জন্য আমি তার কাছে নিজেকে সারেন্ডার করেছি। ম্যান মেকিং এডুকেশনের আদর্শ পুরুষ হলেন ভগবান শ্রী রামকৃষ্ণ। আর এখানে মায়ের ভূমিকাই বা কেমন, মা শারদামণির ভূমিকাই বা কেমন? ঠাকুর নিজে বলেছেন উনি সরস্বতী জ্ঞান দিতে এসছেন। ঠাকুরের কথাকে অনেকে তুড়ি মেরে উড়িয়ে দেয় যে উনি পাগল মানুষ, অসভ্য মানুষ, গায়ে জামা কাপড় রাখেন না, মৃগী রোগী, স্নায়ু রোগী। কিন্তু যদি পাশ্চাত্য এবং প্রাচ্য শিক্ষায় শিক্ষিত ক্যালকাটা ইউনিভার্সিটির একজন স্কলার, বিশ্ববিজয়ী নরেন্দ্রনাথ যদি বলেন যে উনি মহা শুদ্ধ স্বভাবা, তিনি অতি বুদ্ধিমতী, তিনি অত্যন্ত সংবেদনশীলা, ওনাকে স্পর্শ করবে না, ওনাকে স্পর্শ করলে উনি নিঃশেষ সবার পাপ নিজের মধ্যে গ্রহণ করে আর নিভৃতে কাঁদতে থাকবেন, তাহলে সেই বুদ্ধিমতী মহিলার বুদ্ধির দৌড় তো আমাদের দেখতেই হয়। তখন 16 থেকে 17 বছর বয়স, শুনলেন যে তার স্বামী পাগল, তখন তিনি নির্ণয় স্থির করে ফেললেন, এখনকার মতন ডিভোর্স শুট করলেন না, তিনি নির্ণয় স্থির করে ফেললেন যে আমাকে নিজে চোখে দেখতে হবে তিনি পাগল কিনা, আর যদি পাগল হয়েই থাকেন তাহলে এই অবস্থায় তাকে তার পাশে দাঁড়াতে হবে এবং তার সেবা করে তাকে সুস্থ করতে হবে। তিনি চলে গেলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে গিয়ে তার অতি বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল। তিনি তিনাকে দেখেই বুঝলেন যে পাগল নয়, ইনি ঈশ্বর প্রেমে পাগল। তারপর ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি আমাকে সংসার পথে টানতে এসছো? মা অত্যন্ত বুদ্ধির সাথে বললেন না, তোমাকে ইষ্টপদে সহায়তা করার জন্য এসছি। স্বামী অখরানন্দজি স্বামীজিকে নিয়ে হিমালয়ে ভ্রমণ করতে যাচ্ছেন। মা বলছেন আমাদের শ্রেষ্ঠ রত্নটিকে তোমার হাতে দিলাম, তুমি সযত্নে রক্ষা করো। সিস্টার নিবেদিতা আমেরিকা থেকে এসছেন, মায়ের কাছে গেছেন, মা একদম তার আমার নরেনের মেয়ে এসছে নাদিনীর মতন তাকে গ্রহণ করলেন, একসাথে মধ্যে খেলেন। এই বিশ্ববিজয়ী বেদান্ত হাঁককারী স্বামীজি স্তম্ভিত হয়ে গেলেন, যেটা সাধারণ ব্রাহ্মণ ঘরের মহিলা এত আধুনিকতার সাথে কিভাবে বিচরণ করছেন। তাই সিস্টার নিবেদিতা বলছেন যে মা শারদা কি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি নাকি আধুনিক ভারতের প্রথম অগ্রদূত? আমাদের কাছে ম্যান মেকিং এডুকেশনের রোল মডেল রয়েছে। আজকে আমি চিকিৎসক হিসাবে দেখছি আজকে মানুষ ব্যাধিগ্রস্ত, সমস্ত রোগে ভুগছে। সেই রোগের একমাত্র কারণ কি না? টেনশন। সব বিষয়ে মানুষের টেনশন। আর মা টেনশনের কি চরম ওষুধ দিচ্ছেন, বলছে ধৈর্যের মতন গুণ নেই আর সন্তোষের মতন ধ্যান নেই, ধন নেই। এটা যদি আমরা মনে পোষণ করতে পারি আমাদের টেনশন কমে যাবে। আর বলছেন কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। বেদান্তের অমোঘ বাণী তিনি বলছেন কেউ তো পর নয়, সব তোমার, সব আমার, একই আত্মা সবার মধ্যে বিরাজমান। কত কথ্য ভাষায়, সাধারণ ভাষায়। আর ভিতরে মানুষটি ঠিক আছে বলে, তার অন্তর্নিহিত সত্তার জাগৃতি হয়েছে বলে তিনি ম্যান মেকিং এডুকেশনের আমাদের কাছে রোল মডেল। তো আজকে আমরা যারা বিবেকানন্দকে ভালোবাসি, আজকে যারা আমরা ঠাকুর স্বামীজিকে ভালোবাসি, তাদেরকে এই বিষয় সম্বন্ধে সচেতন হতে হবে। একে একটি আন্দোলনে পরিণত করে আর এক সমৃদ্ধ রাষ্ট্র, এক সমৃদ্ধ দেশ, এক আধ্যাত্মিক গৌরবশালী দেশ হিসাবে প্রতিপন্ন করে আর সারা বিশ্বকে আমাদের শীতল ছায়াতে নিয়ে আসতে হবে। আর এই পরিপ্রেক্ষিতে স্বামীজির দুটি ছোট্ট ছোট্ট ঘটনা আছে বলে আমি আজকে বক্তব্য শেষ করব। পূজনীয় মহারাজজি অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠেতে তার ব্রহ্মচারী সাধু শিষ্যদের আর শাস্ত্র পড়াচ্ছেন। পড়াতে পড়াতে এসে বলছেন, হঠাৎ বলছেন দেখ আমার
মৃত্যুর পর তোরা যদি আমার প্রতিমার সামনে পিদিম ঘুরিয়ে আরতি করিস, করে আমাকে যদি অবতার বানাস না, তাহলে আমি ভূত হয়ে এসে তোদের ঘাড় মোটকে দেবো। অর্থাৎ ব্যক্তি পুজোর কোনো স্থান নেই। আমি যে আদর্শ রেখে গেলাম, ঠাকুর মা যে আদর্শ রেখে গেলেন, সে আদর্শকে প্রবাহিত করতে হবে। পুজো আচ্ছাই কিছু হবে না। স্বামীজি যে দীর্ঘ পরিশ্রম করে ভারতবর্ষের জাগরণের যে অনবদ্য ভূমিকা রেখেছেন, যার জন্য ভারতবর্ষের জনগণ তাকে জাতীয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন, সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আর সেই সম্বন্ধে তিনি আরও পথ নির্দেশ দিয়েছেন। স্বামীজির প্রথম একজন সন্ন্যাসী শিষ্যকে দিয়ে শুরু করেছিলাম, স্বামীজি একজন গৃহী শিষ্যকে দিয়ে শেষ করব। তিনি হলেন শরৎচন্দ্র গুপ্ত, যিনি স্বামী শিষ্য সংবাদের প্রণেতা। তো সেই শরৎচন্দ্র গুপ্ত একবার রুদ্রশ্বাসে বেলুড় মঠে আসছেন, তখন স্বামীজি বেলুড় মঠে অবস্থান করছেন। তো তার দুঃখ কি না, আমার স্বামীজির মতন আমার গুরুদেব, অথচ আমার ধ্যান হয় না। তাই তিনি আজকে গুরুকে বেশ ভালো করে ঝাপটে ধরবেন, যাতে গুরুদেব তার ধ্যান করে দিতে পারে। তো যখন গঙ্গাতে আসছেন, তখন দেখছেন স্বামীজি আর গঙ্গার তীরে আর বেড়াচ্ছেন। তখন তার ভিতরের যে আবেগ, সেটা উদিলে উঠল। তারপরে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে স্বামীজির কাছে প্রণাম করলেন। অন্তর্যামী স্বামীজি, তিনি বললেন, ওখানে বাঙাল বলে সম্বোধন করতেন, বাঙাল তুই এখন মন্দিরে যা, ঠাকুরের আরতি হচ্ছে, আরতিতে অংশগ্রহণ কর, তারপরে তুই আমার কাছে এখানে আসবি, দুজনে নিবৃতে বসে কথা বলবো। ও বুঝতে পারলো, বাহ, স্বামীজি আমাকে একটা উত্তম সুযোগ দিয়ে দিলেন, সেই সুযোগে আমি স্বামীজিকে আমার মনোবেদনা জানাতে পারবো। আর আরতির ভজনের পরে স্বামীজি এসে গেছে, সদানন্দ শরৎচন্দ্র চক্রবর্তী এসছেন, এসে স্বামীজিকে বলছেন, স্বামীজি আমার গুরুদেব বিশ্ববিজয়ী, আমার গুরুদেব যুগাচার্য, আমার গুরুদেব ঠাকুর মায়ের শ্রেষ্ঠ রত্ন, তিনি ধ্যানশুদ্ধ, তিনি অখণ্ডের ঘরের ঋষি, আমি তার শিষ্য, আমার ধ্যান হবে না? আপনি আমাকে সাহায্য করুন যেন আমার ধ্যান হয়, আমার যেন ধ্যান জমে। স্বামীজি বলছেন, ওরে তুই তো ছেলে মানুষ, একটু সময় যাক না, হবে, ঠিক হবে, সে তো ছাড়বে না, নাছোড়বন্দা। তখন স্বামীজি বলছেন, দেখ, কম বয়সে ইন্দ্রিয়গুলো একটু চঞ্চল থাকে, ওগুলো স্থির হয়ে গেলে ধ্যান হবে, সে কিছুতেই ছাড়বে না। তখন স্বামীজি গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে গিয়ে বলছেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, ব্রহ্মপথে বিচরণ কর, পরার্থে জীবন পাত কর, এই আমার আদেশ, এই আমার নির্দেশ, এই আমার আশীর্বাদ। এই আশীর্বাদ স্বামীজি আমার কাছে করেছেন, আমাদের পথরেখা ঠিক করে দিয়েছেন। এসো দেব এসো করুণা নিধান, লহ আজি মম তনু মন প্রাণ, কৃপা করি করো এ আশিস দান, তব কাজে যেন জীবন যায়। স্বামীজি মহারাজের জয় হোক, ভারত মাতার জয় হোক। ওম শ্রী রামকৃষ্ণ সমর্পণমস্তু। নমস্কার, মাননীয় ডক্টর আশিস কুমার মন্ডলকে আশ্রমের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন। উনি আমাদের এই ধর্মচর্যাতে অংশগ্রহণ করার জন্য ওনার কাছে আমরা অসীম কৃতজ্ঞ।